স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নূরজাহান, কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রাইতা, জি স্যার। ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলে এক সপ্তাহ পরে পরে ক্লাস করলে মনে হয় যে অনেকদিন পরে আমরা আবার ক্লাসে আসছি, তাই না? জি স্যার। জি ওয়ালাইকুম সালাম। কে আসছো? সুমাইয়া? আচ্ছা, আমরা মনে হয় লেনদেন চ্যাপ্টারে ক্লাস করছি, তাই না? লেনদেন রিভিশন দিচ্ছিলাম। জি স্যার। তোমরা কি যে অঙ্কটা ক্লাসে দেখিয়েছিলাম তোমরা বাসায় সেটা করেছিলা? তোমরা নিজেরা কি বাসায় পড়া অঙ্কটা করেছো বাসায়? করো নাই। বাসায় যদি তোমরা না করো, প্র্যাকটিস না করো, আর আমি যদি শুধু ক্লাসে করিয়ে যাই, তাহলে দীর্ঘদিন করানো হইলেও তো তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে না। হ্যাঁ, তোমাদের প্রবলেম থেকে যাবে। এমনি মনে হবে আমি যখন ক্লাসে করাই তখন মনে হবে এটা খুব সহজ, এটা কোনো ব্যাপার না। যখনই পরীক্ষায় করতে যাবা, খাতায় মিলাইতে যাবা, তখনই বিপত্তি ঘটবে, যে দেখবা যে পারতেছো না, পারছি না, এরকম মনে হবে। সুতরাং তোমাদেরকে বাসায় প্র্যাকটিস করতেই হবে। বাসায় প্র্যাকটিস না করলে হবে না। শুধু ক্লাসে যেমন আমি, স্যার, বলো। আমি তো করেছি, আপনারা পাঠালাম আমি। তোমার কথা বুঝি নাই। স্যার, আমি তো করেছি, আপনি কেন পাঠালাম? আমাকে আমাকে পাঠিয়েছিলা জি স্যার। মেসেঞ্জারে নাকি হোয়াটসঅ্যাপে? মেসেঞ্জারে। তাহলে আমি দেখি নাই কেন? আমি দেখবো তোমার, তো আমি হয়তো তোমার সাথে অ্যাড নাই, এই জন্য হয়তো নোটিফিকেশন আসে নাই। আমি আজকে দেখবো, কেমন, দেখে তোমার এটা আমি রিপ্লাই দিয়ে দেবো। আচ্ছা শোনো, যেটা বলতেছিলাম, যে তোমরা বাসায় সবাই প্র্যাকটিস করবা। প্র্যাকটিস না করলে, যেমন সপ্তাহে একটা ক্লাস, তো সপ্তাহে আমি যদি আমার সাথে একবার ক্লাস হয় আর তোমরা যদি এটা নিজেরা না করো তাহলে ভুলে যাইবা। কারণ এক সপ্তাহ মিস হওয়া মানে 15 দিন মিস হয়ে যাওয়া। তাহলে 15 দিন পরে, এই 15 দিন আগে কি শেখানো হয়েছে, কি ক্লাসে পড়ানো হয়েছে, এটা আর তোমাদের মনে থাকবে না। এই জন্য যখন যে সপ্তাহে যেটা পড়ানো হয়, ক্লাসের পর পরই তোমরা এগুলো নিজেরা আবার বাসায় করবা। খাতাটা অঙ্ক হাতে কলমে 2-3 বার করে করবা। তাইলে তোমার দেখবা তোমার মাথায় সেটা সেট হয়ে যাবে, তুমি সহজে ভুলবা না, মনে থাকবে। আর এখন যে আলোচনাটা হচ্ছে রিভিশন ক্লাস, তো রিভিশন মানেই তো দ্বিতীয়বার। তো দ্বিতীয়বার আলোচনা হচ্ছে আবার গুরুত্বপূর্ণ অধ্যায় লেনদেন। কারণ লেনদেন যারা ভালো পারবে, ভালো বুঝবে, যে লেনদেন চিনতে পারবে, তার জন্যই বাকি কাজগুলো সহজ হবে। কারণ লেনদেন হচ্ছে, এখানে বলা হয় হিসাব রেকর্ডিং প্রসেসিং এর মূল একক হচ্ছে লেনদেন। কারণ লেনদেন দিক, একটা একটা লেনদেন দিয়ে গোটা হিসাব বিজ্ঞানের কাজ করা হয়। সুতরাং লেনদেন চ্যাপ্টারটা তোমাকে ভালো করে বুঝতে পারতে হবে। তো দেখো, আজকে আমরা আরেকটা উদ্দীপক নিয়ে আসছি, এখানে উদ্দীপক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমরা খেয়াল করে দেখো, এটা সমীকরণের রূপটা আমি এখানে দিয়ে রেখেছি। সমীকরণ তোমরা সবাই পারো, সমীকরণে তোমাদের কোনো প্রবলেম নেই আমার বিশ্বাস। আচ্ছা, আজকে একটু উপস্থিতি কম লাগতেছে কেন, কারণ কি বলতে পারবা? আচ্ছা, তোমাদের উপস্থিতি কম কেন? তোমাদের কি স্যার, বলতে পারি না। তোমাদের কি কোনো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার বিষয় আছে? অ্যাসাইনমেন্ট জমা দিছো গতকাল? জি স্যার, অ্যাসাইনমেন্ট আর প্র্যাকটিক্যাল দুইটাই আছে। এটা কি কবে, গতকাল দিয়েছো নাকি আজকে? স্যার, গতকাল। স্যার,
তো গতকাল দিলে, তো গতকাল দেওয়া হয়েছে। গতকাল কি কি অ্যাসাইনমেন্ট ছিল তোমাদের? স্যার বাংলা আর ম্যাথ। আচ্ছা ঠিক আছে। দেখো এখানে একটা উদ্দীপক আমি লিখেছি, রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান। 2019 সালের জানুয়ারি মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। জানুয়ারির 1 তারিখ নগদ 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। জানুয়ারির 3 তারিখ ব্যাংকে 50,000 টাকা দিয়ে হিসাব খোলা হলো। 5 তারিখ ধারে পণ্য ক্রয়, নগদে পণ্য বিক্রয়, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ঋণ গ্রহণ, আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান, পাওনাদারকে পরিশোধ করা হলো। এখানে এই 7টা ঘটনা দেওয়া আছে। এখান থেকে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে, ব্যবসায়ের লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করো, এর মোট পরিমাণ নির্ণয় করো। উপযুক্ত ঘটনাগুলোর লেনদেনে চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। 3টেই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক নম্বরের প্রশ্ন, ব্যবসায়ের লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করো, এর মোট পরিমাণ নির্ণয় করো। বলো তো দেখি এখানে ব্যবসায়ের লেনদেন নয় কোনটা কোনটা? স্যার ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। আচ্ছা, আর আসবাবপত্র ক্রয় ফরমাশ। ফরমাইশ দেওয়া হলো। আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান। ভেরি গুড। 10 তারিখেরটা, এটা একটা লেনদেন, বাট এটা ব্যক্তিগত লেনদেন, এটা কারবারের সাথে সম্পর্ক নেই, ব্যবসায়িক লেনদেন নয়। আর 15 তারিখ এটাও কোনো ব্যবসায়িক লেনদেন নয়, এটা কোনো লেনদেনই নয়। তো এই দুইটি হচ্ছে এখানে ব্যবসায়িক লেনদেন নয়। তো এই দুইটি আমাদের ক নাম্বারের প্রশ্ন ছিল। তোমরা পেরেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখো উত্তরটা কিভাবে লিখবা, এইভাবে যে ব্যবসায়ের লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে এর মোট পরিমাণ নির্ণয়। জানুয়ারির 10 তারিখ ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান, এই মোট 85,000 টাকা, এটা হচ্ছে ব্যবসায়িক লেনদেন নয়। কারো কোনো কনফিউশন আছে এই বিষয়টা নিয়ে? নো স্যার। ওকে ফাইন। জানুয়ারির 1 তারিখ নগদ 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। নগদ 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, এটা লেনদেন কি? জি স্যার। আচ্ছা, যদি লেনদেন হয় তাহলে একটু বলো তো সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যাটা কি হবে এটার? স্যার স্যার সমীকরণ এ ই বৃদ্ধি। আচ্ছা, একজন একজন করে বলো দেখি, আমি বলছি। আচ্ছা, নূরজান বলো আগে। স্যার এ বৃদ্ধি এবং ই বৃদ্ধি। বৃদ্ধি শুধু এটুকুলে বললেই হবে? কেন একটু ডিটেলস, কারণটা ডিটেলস বলতে হবে না? আচ্ছা স্যার, এখানে হলো সম্পদ বৃদ্ধি পাওয়াতে স্যার এ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়াতে ই বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, সুমাইয়া বলো দেখি। জি স্যার। বলো। বলতে পারবা? স্যার একটু দেখে নিন। স্যার এখানে এ বৃদ্ধি আর এ হ্রাস। এ বৃদ্ধি আর এ হ্রাস। আচ্ছা, তামান্না? স্যার এ বৃদ্ধি ও ই বৃদ্ধি। এ বৃদ্ধি আর ও বৃদ্ধি কেন, কিভাবে? স্যার কারণ ব্যাংকে টাকা জমা রাখার কারণে সম্পদ 1 বৃদ্ধি তারিখ, পেয়েছে আর এখানে 1 তারিখের কথা বলছি আমরা, হ্যাঁ আমরা 3 তারিখ বলছি না, 1 তারিখ বলছি। তামান্না? স্যার এখানে নগদ অর্থ বৃদ্ধি পাওয়াতে সম্পদ বৃদ্ধি পেয়েছে আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। ওকে, ভেরি গুড। রাইতা বলতে পারবা? রাইতা? জি স্যার,
বলো স্যার তুমি। 1 তারিখের লেনদেন বলবো? হ্যাঁ, 1 তারিখের লেনদেন। স্যার 1 তারিখেরটায় ব্যবসা 5 লাখ টাকা নিয়ে আসার কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, আর নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে এটার জন্য। ওকে, ভেরি গুড। এখন কি আসছো রাকা? আচ্ছা, হ্যাঁ, নূরজাহান যেটা বলেছিলা এবং মোটামুটি সবারটি ঠিক আছে, কিছু কিছু জায়গায় একটু আহ, অনেকের একটু ইয়ে হয়েছে। এটা একদম সহজ বিষয় যে নগদ টাকা বৃদ্ধি পাওয়ায় সমীকরণের এ বৃদ্ধি পেয়েছে, আর মূলধন বৃদ্ধি পাওয়ায় সমীকরণের ই বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটা লেনদেন। এখানে এও বৃদ্ধি পেয়েছে, ইও বৃদ্ধি পেয়েছে। ওকে, ভেরি গুড। তারপরে জানুয়ারির 3 তারিখ ব্যাংকে 50,000 টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো। এটা কি হবে? এটার ব্যাখ্যা কি হবে? এটা বলবা, একজন করে বলো। আমি আচ্ছা, আগে এটা রাকা বলো দেখি, রাকা। রাকা বলতে পারবা? নুরজানি বলো। স্যার 3 নাম্বার লেনদেন, 3 নাম্বার লেনদেন, হ্যাঁ। মানে স্যার 3 তারিখ। 3 তারিখ। আচ্ছা, স্যার স্যার এখানে এ হ্রাস এবং এ বৃদ্ধি পেয়েছে। এ হ্রাস এবং এ বৃদ্ধি এ পেয়েছে। বৃদ্ধি। হ্যাঁ, ভেরি গুড। রাইতা জি স্যার। বলো 3 তারিখ। স্যার এখানে এ হ্রাস এবং এ বৃদ্ধি পেয়েছে। এ হ্রাস এবং এ বৃদ্ধি পেয়েছে। ওকে, ভেরি গুড। এই যে কথাগুলো বলতেছো, এ হ্রাস এ বৃদ্ধি বা এ বৃদ্ধি ই বৃদ্ধি, এই যে কথাগুলো তোমরা বুঝো বুঝো বলতেছো, এটাকেই যখন তুমি ম্যাথ আকারে লিখবা খাতায়, গণিতের অঙ্ক অঙ্ক আকারে লিখবা, তখন সেটা হয়ে যায় টেবুলার ছক। সমীকরণের থিওরি ব্যাখ্যাটাকে যদি অঙ্কের রূপ দেওয়া হয়, মানে অঙ্কের মতো করে করা হয়, তখন সেটা হয়ে যায় টেবুলার ছক। মূলত সমীকরণ জানলে, সমীকরণের প্রয়োগ জানলে, তখন টেবুলার ছক করা কোনো ব্যাপার না। এই যে তোমরা উত্তর দিচ্ছ এ বৃদ্ধি এ হ্রাস, তার মানে এ মানে সম্পদ, এ এটাও সম্পদ, তাহলে একটা জায়গায় যোগ হবে, আরেক জায়গায় গিয়ে বিয়োগ হবে, বাস হয়ে যাবে। 5 তারিখ ধারে পণ্য ক্রয়, এটা সমীকরণের ব্যাখ্যাটা তামান্না বলবা। 5 তারিখেরটা ধারে পণ্য ক্রয়, এটা কি হবে? এটার ব্যাখ্যাটা, এটা লেনদেনের যে প্রয়োগটা, সমীকরণের যে ব্যাখ্যাটা কি হবে? স্যার এ বৃদ্ধি না, এ বৃদ্ধি আর এল বৃদ্ধি। এল বৃদ্ধি, এ বৃদ্ধি আর এল বৃদ্ধি। আচ্ছা, তোমার কথা আমি রাখলাম। এটা সুমাইয়া কইতে পারবা কি হবে? সুমাইয়া জি স্যার। স্যার বলো। এ হ্রাস আর এল বৃদ্ধি। এ হ্রাস আর এল বৃদ্ধি। এল এ বৃদ্ধি। 5 তারিখ কিন্তু বলছি, স্যার এল বৃদ্ধি। 5 তারিখ কিন্তু 5 তারিখ, বুঝতে পেরেছো? তোকে 5 তারিখে উত্তর দিচ্ছ এটা। জি স্যার। স্যার বলছি এ এ হ্রাস আর এল বৃদ্ধি। এল বৃদ্ধি, হ্যাঁ বুঝতে পেরেছি তোমার কথা আমি। স্যার আমি বলি, বলো নুরজান, বলো। স্যার এখানে এল বৃদ্ধি এবং ই হ্রাস। এল বৃদ্ধি আর ই হ্রাস, ভেরি গুড। হ্যাঁ নুরজান, তোমারটা একদম রাইট, ধন্যবাদ। বাকিরা যারা বলেছো এল বৃদ্ধি আর এ হ্রাস, তোমরা এ কথা এখানে কেন বলেছো, এ কেন বলেছো একটু বুঝাই বলবা? তোমার ভুল হয়েছে, অসুবিধা নেই। তোমার কেন ভুল হয়েছে আমি যদি এটা ধরতে পারি, তাহলে তোমার কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিতে পারবো। তোমরা এ হ্রাস কেন বলেছো বা এ বৃদ্ধি কেন বলেছো, এটা একটু ক্লিয়ার করে বলো সুমাইয়া বা তামান্না। তোমরা এখানে এ কেন এনেছো?
স্যার আমি মনে করেছিলাম যে ক্রয় করাতে সম্পদ বৃদ্ধি পেয়েছে এজন্য। আচ্ছা, আর অন্যজন? এখানে আচ্ছা খেয়াল করো, তুমি যেটা মনে করেছো ক্রয় করাতে সম্পদ বৃদ্ধি পেয়েছে, তোমার মনে করা সমস্যা নেই। এই, যা শোনো, খেয়াল করে শোনো। ক্রয় হচ্ছে পণ্য ক্রয় করলে এটা হচ্ছে খরচ। পণ্য ক্রয় হচ্ছে খরচ মানে ব্যয়। এটা যদি সম্পদ ক্রয় হইতো, যন্ত্রপাতি ক্রয়, আসবাবপত্র ক্রয়, দালান কোঠা ক্রয়, তাহলে কিন্তু তোমারটা ঠিক ছিল, তোমার মনে করা রাইট ছিল। যদি পণ্য ক্রয় করা হয় তখন একটু বিষয়টা ডিফারেন্ট, তোমাকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। পণ্য ক্রয় মানে হচ্ছে ব্যয়। পণ্য ক্রয় মানে হচ্ছে এটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, আর ব্যয় হইলে কি হ্রাস পায়। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, কিন্তু কেমন যেন একটু কেটে কেটে যেতে। আচ্ছা দেখি, দেখো এখন কথা ক্লিয়ার কিনা। জি স্যার, এখন ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ শোনো, আমি যেটা কথা বলতেছিলাম যে পণ্য ক্রয় হইলে এটা প্রত্যক্ষ ব্যয়, আর প্রত্যক্ষ ব্যয় হইলে যদি খরচ হয় তখন ই হ্রাস পায়। খরচ হইলে ই হ্রাস পায় মানে মালিকের শত হ্রাস পায়, আর সম্পদ ক্রয় হইলে এ বৃদ্ধি পায়। তো যেহেতু এটা ধারে ক্রয় করা হয়েছে মানে বাকিতে ক্রয় করা হয়েছে, এই কারণে এল বৃদ্ধি পেয়েছে, এই কারণে এল বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে আমার কথা? সুতরাং তোমাদের এখানে বলতে হবে যে ধারে পণ্য ক্রয় করার ফলে, যেটা নূরজাহান বলেছিল, ধারে পণ্য ক্রয় করার ফলে এখানে এল বৃদ্ধি পেয়েছে আর মালিকের সত্ত্ব হ্রাস পেয়েছে মানে ই হ্রাস পেয়েছে। বুঝতে পেরেছো? বলো, কার কোনো কনফিউশন আছে? বুঝো নাই কেউ আছো? নো স্যার। ওকে ফাইন, নো স্যার। ওকে ভেরি গুড। এবার আসো 7 তারিখ, নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয়, এটা বলতে পারবা? স্যার এ বৃদ্ধি এবং ই বৃদ্ধি। এ বৃদ্ধি এবং ই বৃদ্ধি, ফাইন ভেরি গুড। আর কে বলবা? রাকা, তুমি কথা কিছু বলো না কেন? তুমি কি বুঝতে পারতেছো ক্লাস? আচ্ছা রাইতা বলো তো 7 তারিখের লেনদেনটা, রাইতা। স্যার এটা এ বৃদ্ধি ও ই বৃদ্ধি। এ বৃদ্ধি ও ই বৃদ্ধি কিভাবে হইলো একটু ডিটেলস বলবা? স্যার নগদে পণ্য বিক্রয় করার জন্য সম্পদ বৃদ্ধি পেয়েছে আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। মালিকের সাথে কেন বৃদ্ধি পেলো? মালিকের সাথে বৃদ্ধি পেলো কেন, কারণ কি? বলতে পারবো না রাইতা? স্যার আয় বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, আয় বৃদ্ধি পেয়েছে, ভেরি গুড। এটাই আমি জানতে চাচ্ছিলাম যে বিক্রয় হচ্ছে একটা আয়, বিক্রয় হলো আয়। যেহেতু আয় বৃদ্ধি পেয়েছে সেই কারণে ই বৃদ্ধি পেয়েছে, আর নগদ টাকা বৃদ্ধি পাওয়ার কারণে এ বৃদ্ধি পেয়েছে। এখানে এ বৃদ্ধি আর ই বৃদ্ধি, সুতরাং এটা লেনদেন। তো 10 তারিখ আর 15 তারিখ তোমরা তো আগে বলেছো এটা কারবারি লেনদেন নয়, এটা ব্যবসায়িক লেনদেন নয়, সুতরাং এটা লেনদেনের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। জানুয়ারির 20 তারিখ পাওনাদারকে পরিশোধ, পাওনাদারকে পরিশোধ, এটা কে বলতে পারবা? পাওনাদারকে পরিশোধ।
স্যার এখানে এ হ্রাস পেয়েছে এবং এল হ্রাস পেয়েছে। এ হ্রাস পেয়েছে এবং এল হ্রাস পেয়েছে। ওকে, ভেরি গুড। নুরজাহান, তোমারটা একদম রাইট, ধন্যবাদ। যেহেতু পাওনাদার হচ্ছে দায়, পাওনাদার মানে হচ্ছে দায় মানে হচ্ছে এল, তো এল যদি পরিশোধ করা হয়, দায় যদি পরিশোধ করা হয় তাহলে এল হ্রাস পায়। আর যেহেতু এটা নগদ টাকায় পরিশোধ করা হয় সুতরাং নগদ টাকাও হ্রাস পায়, এই জন্য এ হ্রাস পায়। অতএব এখানে বলবো আমরা এ হ্রাস এবং এল হ্রাস। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা খ নাম্বার উত্তরও পেয়ে গেলাম। তো গ নাম্বারে বলেছে এই উপযুক্ত ঘটনাগুলো দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। মানে প্রভাব দেখাও বললে আমরা বলে থাকি যে টেবুলার ছক করতে বলা হয়, টেবুলার ছক। তো টেবুলার ছক যদি করা হয় আমরা কিভাবে করব এটা আগে তোমাদের দেখিয়েছি, আজকে আবার দেখাবো, খেয়াল করো। দেখো খ নাম্বারের উত্তরগুলো আমি কিন্তু কিভাবে লিখেছিলাম। জানুয়ারির 1 তারিখ নগদে অর্থ মূলধন স্বরূপ কারবারে আনয়ন করায় সম্পদ এ বৃদ্ধি ও মালিকের সাথে ওই বৃদ্ধি, এটা এলটা এখানে হবে না। হ্যাঁ, এটা আমি একটু মুছে দিচ্ছি। এটা হবে না, শুধু এ হবে। এ বৃদ্ধি ও মালিকের সাথে বৃদ্ধি। নগদ অর্থ মূলধন স্বরূপ আনয়ন করায় কারবারের সম্পদ মানে এ বৃদ্ধি পাইছে ও মালিকের সাথে বৃদ্ধি পাইছে। 3 তারিখ নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়ায় কারবারের সম্পদ এ বৃদ্ধি ও হ্রাস পেয়েছে, এ বৃদ্ধি পাইছে এবং এ হ্রাস পেয়েছে। 5 তারিখ ধারে পণ্য ক্রয় করার ফলে দায় এল বৃদ্ধি ও ব্যয় বৃদ্ধি পাওয়ায় মালিকের সাথে ওই হ্রাস পেয়েছে। মানে একটু ডিটেলস করে লিখলে হয় কি তোমার লেখাটা একদম ক্লিয়ার হয়ে যায়। নগদে পণ্য বিক্রি করায় কারবারের সম্পদ এ বৃদ্ধি, মালিকের সাথে ওই বৃদ্ধি পেয়েছে। পাওনাদারকে পরিশোধ করায় এ হ্রাস এবং দায় এল এটাও লিখতে হবে হ্রাস। হ্রাস পেয়েছে মানে এও হ্রাস পেয়েছে এবং এলও হ্রাস পেয়েছে। এই ছিল আমাদের খ নাম্বারের উত্তর। গ নাম্বারে গিয়ে দেখো আমরা কি করব। গ নাম্বারে গিয়ে সমীকরণের প্রভাব যদি আমরা যখন নির্ণয় করব তখন প্রথম কাজ হচ্ছে আগে ছকটা আঁকবো। এই ছকটা আঁকার জন্য তোমরা খাতাটাকে যদি লেনদেন বেশি হয় তাহলে খাতাটাকে নিবা প্রস্থ আকারে। তো যেহেতু এখানে লেনদেনের পরিমাণ কম ছিল তখন খাতাটাকে লম্বা মানে খাড়া করে নিলে পারো। তো সেখানে তোমরা প্রথমে তারিখের গড় দিবা, উদ্বৃত্তের গড় দিবা। উদ্বৃত্তের গড়টা একেবারে জরুরি নয়, উদ্বৃত্তের গড় না দিলেও হয়। পরে যতগুলো সম্পদের ঘর থাকবে ততগুলো ঘর রাখতে হবে সম্পদ পাশে। তুমি প্রথমে একটা সম্পদ নামে একটা ছক আঁকবা আর পরে দায় ও মালিকানা সত্ত্ব লিখবা, দায় ও মালিকানা সত্ত্ব আর মন্তব্যের একটা ঘর রাখবা। এভাবে আগে সুন্দর করে ছকটা এঁকে নিবা। একে এবার মাঝখানে সমান চিহ্ন যে ঘরটা আছে এই সমান চিহ্নের ঘরে সবসময় আমি এখানে উপরে দেওয়া আছে, এখানে দেওয়া ছিল এই জন্য এখানে দিইনি, সবগুলা সমান চিহ্ন হবে। তো প্রথমে ছিল নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তো নগদ টাকা নিয়ে যদি ব্যবসা আরম্ভ করা হয় তাহলে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়। তো নগদ টাকা তোমরা সবাই একটু আগে বলেছো এটা সম্পদ, তাহলে এই সম্পদের মধ্যে একটা ঘর দিব, নাম দিব নগদ। তো নগদের করে আমরা লিখলাম 5 লাখ টাকা, নগদ বাড়লো 5 লাখ টাকা। ওদিকে মূলধন, মূলধনের ঘরে গিয়ে লিখবো আমরা 5 লাখ টাকা মূলধন। যদি লিখি যে লেনদেন দ্বারা এই মূলধনের গড় পরিবর্তন হবে, মূলধনের গড়টা মানে মালিকানা সত্ত্বের গড়, সত্ত্বাধিকারের গড়। তো যে লেনদেন দ্বারা মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে, সত্ত্বাধিকারের গড় পরিবর্তন হবে, তখনই আমরা মন্তব্যের ঘরে মন্তব্য লিখব। আর যে লেনদেন দ্বারা সত্ত্বাধিকারের ঘরে কোনো প্রভাব পড়বে না, সত্ত্বাধিকারের ঘরে কোনো পরিবর্তন হবে না,
আমরা সেই লেনদেনটার ঘরে কোনো মন্তব্য লিখবো না। তোমরা কি আমার কথা বুঝছো না বুঝো নাই? বুঝেছি স্যার। হ্যাঁ, খেয়াল করো, আমি আবার বলছি কথাটা। যে লেনদেন দ্বারা মালিকানা সত্ত্বের ঘর মানে মূলধনের ঘরে পরিবর্তন হবে, আমরা সেটার মন্তব্য লিখবো। আর যে লেনদেন দ্বারা কোনো পরিবর্তন হবে না মালিকানা সত্ত্বের, আমরা সেখানে কোনো মন্তব্য লিখবো না। তো যেহেতু এখানে মূলধন 5 লাখ টাকা আনার কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, তাই আমরা মন্তব্য লিখবো মূলধন আনয়ন, মানে মূলধন আনার ফলে এটা পরিবর্তন হয়েছে বা বৃদ্ধি পেয়েছে। তাই মন্তব্য করে লিখলাম মন্তব্য। লিখার পরে এবার 1 তারিখের উদ্বৃত্ত নামাইবা নিচে। 5 লাখই নামলো, 5 লাখই নামলো, উদ্বৃত্ত নামাইবা। এটা হলো উদ্বৃত্ত। এরপরে জানুয়ারি 3 তারিখ লেখো, জানুয়ারি 3। তো তোমরা জানো এখানে বলা ছিল ব্যাংকে 50,000 টাকা দিয়ে হিসাব করা হলো। তো তোমরা সবাই আমাকে একটু আগে বলেছো থিওরি আলোচনার সময়, যেখানে এ হ্রাস পেয়েছে আবার এ বৃদ্ধি পেয়েছে। নগদ টাকা দিয়ে হিসাব খোলার কারণে নগদ টাকা হ্রাস পেয়েছে, আর ব্যাংকে জমা দেওয়ার কারণে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে। তো যেহেতু নগদ হ্রাস পেয়েছে সেহেতু এখন নগদ থেকে মাইনাস, নগদ থেকে মাইনাস। মাইনাস মানি হচ্ছে ব্র্যাকেট। যদি কোনো টাকা মাইনাস করতে হয় এই সমীকরণের প্রভাবে, তখন তুমি যেটাকে মাইনাসটাকে ব্র্যাকেট দিয়ে রাখবা, ফার্স্ট ব্র্যাকেট। ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে এটা মাইনাস, আর ব্র্যাকেট দেই নেই মানে সেটা প্লাস। এই সমীকরণের প্রভাবে একটা জিনিস খেয়াল করবা, যে টাকার মধ্যে কোনো ব্র্যাকেট নাই বুঝতে হবে এটা প্লাসের টাকা, যোগের টাকা। আর যে টাকার ঘরে ব্র্যাকেট দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট, তুমি বুঝবা এটা মাইনাস ফিগার, মানে আগেরটা চাইতে এটা মাইনাস হবে। তো যেহেতু আমরা সবাই জানি যে ব্যাংকে হিসাব খোলার কারণে নগদ টাকা হ্রাস পেয়েছে, অর্থাৎ নগদ সম্পদ হ্রাস পেয়েছে, এই কারণে নগদ থেকে মাইনাস। আর যেহেতু ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে এই জন্য ব্যাংকের ঘরে প্লাস। আমরা কিন্তু এখানে সমান চিহ্ন দেই নেই, আবার এখানে মন্তব্য কিছু লিখি নেই। আচ্ছা তোমরা আমাকে একজনে উত্তর দাও, এটা রাইতে বলো তো এখানে মন্তব্য লিখি নাই কেন? কারণ তো এখানে মালিকানা সত্ত্ব চেঞ্জ হয় নাই। মালিকানা সত্ত্বে কোনো প্রভাব পড়ে নাই। ভেরি গুড, ভেরি গুড। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমরা এটা খেয়াল রাখবা, মাথায় রাখবা, যে কোনো লেনদেন দ্বারা যদি মালিকানা সত্ত্বের ঘরে কোনো প্রভাব না পড়ে, পরিবর্তন না আসে, তাহলে সেখানে মন্তব্য লেখার প্রয়োজন নেই। যে লেনদেন দ্বারা মালিকানা সত্ত্বের ঘর পরিবর্তন হবে, প্রভাব বিস্তার করবে, হ্রাস বা বৃদ্ধি হবে, আমরা সেটা কেন হ্রাস হইলো, বৃদ্ধি পাইলে কেন বৃদ্ধি পাইলো, এই হ্রাস বৃদ্ধির কারণটা আমরা মন্তব্যের ঘরে লিখে রাখবো। তোমরা জানো, তোমাদেরকে আগের ক্লাসে আমি শিখিয়েছি যে মালিকানা সত্ত্বের উপাদান হলো 4টা, স্বত্বাধিকারের উপাদান হলো 4টা: মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। এই 4টার মধ্যে যেটা দিয়া মালিকানা সত্ত্ব প্রভাব বিস্তার করবে, কি প্রভাব পড়েছে আমরা সেটা লিখে দেবো। যদি ব্যয় হয় বলবো ব্যয় বৃদ্ধি, আয় হইলে বলবো আয় বৃদ্ধি, উত্তোলন হইলে বলবো উত্তোলন বৃদ্ধি, মূলধন আনলে বলবো মূলধন আনয়ন। মানে এটা মন্তব্যের ঘরে আমরা জাস্ট লিখে রাখবো। এবার এটা লেখা হইলে পরে তুমি আবার উদ্বৃত্ত নামাইবা। এখানে ছিল 5,50,000 মাইনাস হয়ে গেছে, থাকলো 4,50,000। এখানে ছিল 50, যা ছিল তাই নামানো হলো 50, সমান চিহ্ন দিয়া এটা ছিল 5 লাখ, নামাইলাম 5 লাখ। এভাবে আমরা 3 তারিখের কাজটা শেষ করলাম। বলো এই উদ্বৃত্ত নামানোর বিষয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? উদ্বৃত্তটা বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। ভেরি গুড। কারো প্রশ্ন আছে? অন্যরা বুঝছো? যারা বাকিরা আছো তারা কি বুঝছো? বলো, যে উত্তর দাও, বুঝলো বলো, না বুঝলো বলো। তোমাদের উত্তর দিতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে। রাইতা বুঝছো? রাইতা জি স্যার বুঝছি।
হ্যাঁ, বুঝলে বলবা যে স্যার বুঝছি। সুমাইয়া বুঝছো? উদ্বৃত্ত মানেটা কি? উদ্বৃত্ত মানে উপরের যোগ ফল নামানো, যোগ বিয়োগ করে যোগ ফল, এই ফলটা নামানো, রেজাল্ট নামানো। উপরে যে এই দুইটা যে হইলো, এই দুইটা যে একটা যোগ একটা বিয়োগ, এটা যোগ বিয়োগ করে নিচে নিচে নামানো। যেমন এখানে একটা ছিল, যোগ বিয়োগ ছিল না, যা ছিল তাই নামাই দিলাম, মানে উপর থেকে নিচে নামানো, এটা হলো উদ্বৃত্ত। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? জি স্যার। ওকে ফাইন। এবার জানুয়ারির 5 তারিখ বলছিল ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয়। তো তোমরা সবাই তখন আমার সাথে উত্তর দিয়েছিলা ধারে পণ্য ক্রয় করার ফলে কারবারের এল বৃদ্ধি পেয়েছে আর ই হ্রাস পেয়েছে। কেন ই হ্রাস পাইলো? এটা তোমাদের আমি বলেছি যে পণ্য ক্রয় হইলো কারবারের জন্য খরচ, প্রত্যক্ষ ব্যয়, আর খরচ হইলেই ই হ্রাস পায়। যেহেতু পণ্যটা বাকিতে ক্রয় করা হয়েছে, ধারে ক্রয় করা হয়েছে, সুতরাং দায় বৃদ্ধি পেয়েছে, এল বৃদ্ধি পেয়েছে। এখানে এল এর নাম হচ্ছে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাবের আরেক নাম হচ্ছে পাওনাদার। তুমি পাওনাদারও বলতে পারো, প্রদেয় হিসাবও বলতে পারো। তো যেহেতু তোমরা মুখে মুখে সবাই বলেছো যে এখানে দায় বৃদ্ধি পেয়েছে, তাই দায়ের ঘরে এখানে যোগ করতে হবে। আমার দায়ের ঘরে যোগ করলাম। যোগ কেমন বুঝলাম? এই যে এখানে ব্রেকেট দেওয়া হয় নাই, ব্রেকেট দেওয়া হয়নি মানে যোগ হয়েছে। আবার মূলধন থেকে মাইনাস, মানে মালিকানা সত্ত্ব থেকে মাইনাস, তা আমরা এখানে মাইনাস করে দিলাম, দেখো ব্রেকেট দিয়েছি, ব্রেকেট দেওয়া মানে মাইনাস। এটাও কিন্তু এই পাশে আসে নাই, যেহেতু এই পাশে আসে নাই সেজন্য মাঝখানে সমান চিহ্ন দেওয়ার দরকার হয় নাই। আর এখানে যেহেতু আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, কেন হ্রাস পেয়েছে? খরচ বৃদ্ধি পাওয়ার কারণে। পণ্য ক্রয় এটা একটা খরচ, তো খরচ যেহেতু বৃদ্ধি পেয়েছে এই কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, সুতরাং এখানে মন্তব্য লিখতে হবে। মন্তব্য লিখলাম যে খরচ বৃদ্ধি, যে খরচটা বৃদ্ধি পাইছে বিধেই এখানে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। বলো, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? তোমরা কি এটা বুঝেছো? 5 তারিখটা বুঝছো? জি স্যার। ওকে ফাইন। আসো 5 তারিখ লেখার পরে আমরা আবার উদ্বৃত্ত নামাবো। উদ্বৃত্ত আমরা পাইলাম নগদ 4,50,000, যা ছিল তাই, চেঞ্জ হয় নাই। ব্যাংক 50, ঠিক আছে। প্রদেয় হিসাব 25,000 টাকা, এটা বেড়েছে। আর মূলধন 4,75,000, 25,000 টাকা কমেছে। আবার ব্যালেন্স নামানো হলো, যোগ বিয়োগ উপর থেকে নামানো, নিচে নামানো হলো। নিচে নামানোর পরে এবার আমাদের কাজ হলো 7 তারিখ। 7 তারিখে বলছিল নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয়। তোমরা সবাই আমাকে বলেছো নগদে পণ্য বিক্রি করা হলে নগদ টাকা বৃদ্ধি পায়। যেহেতু নগদ টাকা বৃদ্ধি পায় সেহেতু এটা নগদের করে যোগ, নগদের করে যোগ। আর যোগটা করেছি বুঝলাম কিভাবে? যেহেতু এখানে ব্র্যাকেট দেওয়া হয় নাই, তো ব্র্যাকেট দেওয়া হয় নাই মানে এটা যোগ। তো দেখো এখানে যোগ হয়ে গেল 45,000 টাকা। আর বিক্রয় যেহেতু একটা আয়, আয় হলে আমাদের স্বত্বাধিকারী, দ্যাট মিনস মালিকানা সত্ত্ব, এটা বেড়ে যায়। সেই কারণে আমরা মালিকানা সত্ত্ব করে যোগ করে ফেললাম। তাহলে নগদের সাথেও যোগ, আবার মূলধনের সাথেও যোগ, নগদের সাথেও যোগ, আবার মূলধনের সাথেও কি যোগ, যোগ করে দিলাম। যোগ করার পরে আমরা আবার উদ্বৃত্ত নামাবো। এখানে খেয়াল রাখতে হবে এবারও কিন্তু মালিকানা সত্ত্ব পরিবর্তন হয়েছে। কেন পরিবর্তন হয়েছে? কারণ এখানে আয় বৃদ্ধি পেয়েছে। আমরা লিখলাম মন্তব্যের করে আয় বৃদ্ধি, লিখলাম আয় বৃদ্ধি। বলো 7 তারিখে লেনদেনটা কি বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। বাকি যারা আছো কারো কোনো কনফিউশন আছে এই লেনদেনটা বুঝতে? কোনো প্রশ্ন আছে কারো যে আমি বুঝি নাই? থাকলে আমায় বলো। আমি কিন্তু বারবারই বলি তোমরা যদি একজনও না বুঝো আমি বুঝাবো, বুঝায় সামনে আগাবো, কিন্তু তোমাকে বলতে হবে স্যার আমি বুঝতে পারি নাই। কারণ আমি তোমার মনের ভিতরে তো খবর তার আমি জানি না যে তুমি বুঝছো কি বুঝো নাই। তোমাকে বলতে স্পিক আউট করতে হবে, বলতে হবে
যে স্যার আমি এটা বুঝি না, এই জায়গাটা আমার একটু প্রবলেম আছে, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো বুঝিয়ে দিতে। দেখো 7 তারিখ লেখার পরে আবার আমরা উদ্বৃত্ত নামাবো, নামাইলাম উদ্বৃত্ত 4,50,000 যোগ 45 হয়ে গেল 4,95,000। 50 যা ছিল তাই নামাই ফেললাম। নামানোর পরে তুমি এখানে একটা ইকুয়াল চিহ্ন দিবা। এদিকে 25 ছিল 25 নামানো হইলো, 4,75,000 আর 45 যোগ করলে হয়ে গেল 5,20,000। দেখবা প্রতিবার উদ্বৃত্ত নামানোর পরে ডান দিক আর বাম দিক দুই দিক সমান হয়ে মিলে যাবে। এবার আমাদের সর্বশেষ 20 তারিখ বলছিল পাওনাদারকে পরিশোধ। তা তোমরা সবাই এই বিষয়ে একমত হয়েছিল যে পাওনাদারকে যদি পরিশোধ করা হয় তাহলে এল হ্রাস পায়। যেহেতু এল হ্রাস পায় তাহলে এল থেকে মাইনাস, দেখো আমি এখানে এল থেকে মাইনাস করে দিয়েছি, এল থেকে মাইনাস। তো যেহেতু পাওনাদারকে পরিশোধ করা হয়েছে সুতরাং নগদ টাকাও হ্রাস পাবে, তাই নগদ থেকেও মাইনাস করতে হবে। দেখো নগদ থেকেও মাইনাস করে দিয়েছি, এলও মাইনাস নগদও মাইনাস। করার পরে তুমি আবার উদ্বৃত্ত নামাইবা। দেখো 4,95,000 টাকা আছে এখানে, 15,000 মাইনাস করে দিলাম, থাকলো 4,80,000। এখানে ছিল ব্যাংক হিসাব 50, এখানে রইল 50। প্রদেয় হিসাব ছিল 25, মাইনাস করলো হলো 15, থাকলো হলো 10। এই 5,20,000 যা ছিল তাই আছে, 5,20,000 আমরা চেঞ্জ করলাম না। এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এটা একজনে বলো যে এখানে কেন মন্তব্য হয় নাই কেন? এখানে মন্তব্য হইল না কেন, কারণ কি? কারণ স্যার এখানে মূলধনের কারণ হচ্ছে এখানে মালিকের সাথে কোনো পরিবর্তন হয় নাই। যেহেতু মালিকের সাথে পরিবর্তন হয় নাই সেই কারণেই এখানে মন্তব্য লেখার দরকার হয় নাই। এবার যখন তুমি সব লেখা হয়ে যাবে, সবকিছু যখন তুমি লেখা হয়ে যাবে, এবার সম্পদ পাশ, এর সম্পদ আছে দুইটা। দেখো এটা একটা সম্পদ, এটা একটা সম্পদ, এই দুইটা যোগ করবা। 4,80,000 আর 50,000 যোগ করে তুমি পাইলা 5,30,000, এটা সম্পদ পাশ। দায় পাশ আছে দুইটা, একটা পাওনাদার আর একটা হচ্ছে মালিক মূলধন, এই দুইটা যোগ করে ফেলবা। প্রদেয় হিসাব আর মূলধন যোগ করলে এটাও হইলো 5,30,000। এরকম দুইটা যোগফল পাশাপাশি মিলে যাবে, পরে মাঝখানে সমান চিহ্ন দিয়ে দিব। তাহলে দেখো আমাদের সম্পদের দিক আর দায় আর মালিকের সাথে দিক সমান হয়ে গেল। যখনই সমান হয়ে যাবে তখনই তুমি বুঝতে পারবা যে তোমার অঙ্কটা ঠিক আছে। আর যদি সমান না হয় তখন তুমি বুঝবা যে তোমার লেখায় কোথাও না কোথাও কোনো গরমিল আছে, ভুল আছে, রেকর্ডিং এ সমস্যা আছে। বলো শেষ পর্যন্ত টেবুলার ছকের যে হিসাব সমীকরণের প্রভাব, এটা কি বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। বাসায় করতে পারবা? জি স্যার। হ্যাঁ, ভেরি গুড। তাহলে তোমরা বাসায় এই অঙ্কটা করে আমাকে ইনবক্স করবা। ক খ গ তিনটেই করবা, পারবা না করতে? জি স্যার। স্যার প্রশ্নটা আরেকবার দেখান। দেখো এই ছিল প্রশ্নটা, এটা ছিল মূল উদ্দীপকটা। আর উদ্দীপকটা কি দেখেছো? আর এটা ছিল এটা ছিল প্রশ্নগুলো, রিকোয়ারমেন্ট গুলো, মানে কি করতে হবে এই ছিল এখানে। তারপরে তোমরা এখান থেকে এগুলা অঙ্কটা করবা, আশা করি ইনশাল্লাহ পারবা। বলো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? বাকিরা যারা আছো? নো স্যার, ফাইন, ভেরি গুড। তো যেহেতু প্রশ্ন না থাকলে আমরা ইনশাল্লাহ আজকে ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।